একটু ওয়েল নোন না আর কি। যাই হোক, তো আমরা এই বইটাই দেখলাম। বইটাতে অনেক সুন্দর করে ডিটেলস দেওয়া আছে। চ্যাপ্টার 2 টা আমরা আজকে পড়বো। চ্যাপ্টার 2 মেইনলি ফ্রি স্পেস অপটিক্যাল চ্যানেল মডেল গুলো দেওয়া আছে। এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চিন হবে, ঠিক আছে। আপাতত অ্যাকসেপ্ট, যাই না পরে কি করবো। তো এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চিন হবে। এখানে মেইনলি আমরা 3টা টপিকস পড়বো। ফার্স্টে হলো অ্যাটমসফেরিক চ্যানেল গুলো, যে আসলে অ্যাটমসফিয়ারে আমাদের কি কি লেয়ার আছে, কোনটার ইফেক্ট কিরকম। এটা থেকে একটা মানে আমাদের 10 মার্ক করে হয়, মানে 5 হইতে পারে। আর এরপরে আমরা একটা অ্যাটমসফেরিক চ্যানেল মডেল করব। এখানকার মডেল গুলো কিরকম, আমাদের যেরকম ম্যাথমেটিক্যাল মডেল থাকে না, ওরকম না। এটা হচ্ছে একটু কিছু নিউমেরিক্যাল ভ্যালু, যেগুলো আসলে যে আর কি রিসার্চার আর কি, কিংবা যে যিনি সায়েন্টিস্ট সে আর কি এগুলো সেভাবে ভ্যালুটা বের করছে, মানে এটার ডিরেক্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে সলভ হয়। আর 3 নম্বরে আমরা করব হচ্ছে কিভাবে আমরা আসলে মিটিগেট করবো আর কি, মানে কমাবো আর কি। এই 3টাই হচ্ছে আমাদের এখান থেকে 3টা টপিকস। 3টার মধ্যে 2টা পরীক্ষায় থাকবে। আমি কিন্তু যেহেতু ফার্স্ট পড়াচ্ছি, আমাদের টাইমও কম, ওই জন্য চেষ্টা করতেছি যেন তোমরা ক্যাচ করতে পারো। এটা আবার পিডিএফ, এটা আবার নেক্সট পেজে তো যায়ও না বোধহয়, নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই, নাকি আর জুম করব? সামান্য জুম করেন ম্যাডাম। ম্যাডাম একটু জুম করে না, রেকর্ড করলে ভালো হয় ম্যাডাম, যেহেতু 2 সেট প্রশ্ন থাকবে। না না, আমি রেকর্ড তো দিব না তোমাদেরকে, এটা আমি আগেও বলছি। ও, রেকর্ড করতেছি, কিন্তু রেকর্ড তো আমি দেবো না। এর আগে ওই যে যারা আমার কোর্স করছো তোমরা জানো যে আমি কিন্তু রেকর্ড দেই না। অ্যাটলিস্ট এতটুকু কনসেন্ট্রেশন থাকতে হবে। আচ্ছা, যাই হোক। তো আমাদের হলো এই যে ফার্স্ট হলো অ্যাটমসফেরিক লেয়ার গুলো। এটা মেবি তোমরা পড়ছো, তারপরেও দেখাই যে এখানে লেয়ার গুলো হচ্ছে কি, একটা হলো ট্রোপোস্ফিয়ার, একটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, একটা হলো মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারটা হলো আমাদের আর্থের আর কি যেই লেভেলটা, সেটা হলো 0 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এর পরের যেটা সেটাকে বলে হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, আর তারপরে যেটা 50 কিলোমিটার উপরে সেটাকে বলে হলো মেসোস্ফিয়ার। আবার এটা হলো 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার হোমোস্ফিয়ার আর এটা হলো হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, এটা কিরকম এখানে একটু ডিটেলসে দেওয়া আছে। এই যে সাপোজ এটা হচ্ছে আমাদের আর্থ, এটা আর কি 0 কিলোমিটার। এর পরেরটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার, সেটা হলো তোমার 0 থেকে 11 কিলোমিটার পর্যন্ত। এটার টেম্পারেচার হলো -67। একটু ইমাজিন করার চেষ্টা করো, বা যারা হলো এয়ার ট্রাভেল করছো তাদের হয়তো আইডিয়া আছে যে আর্থের তো তোমার টেম্পারেচার অনেক হাই হয়। ধরো ধরলাম আমরা যে 77 ফারেনহাইট পর্যন্ত হতে পারে। আর ট্রোপোস্ফিয়ার আমরা যখন উপরের দিকে যাই আকাশে, তখন কিন্তু আলটিমেটলি কিন্তু আবার ঠান্ডা হইতে থাকে, তাই না? তারপরে হচ্ছে এখানে আমাদের ট্রোপোস্ফিয়ারের কারণে যেখানে আমাদের ইউভি সানলাইটটা এখানে আসতে পারে না। এরপরে হচ্ছে যেটা 11 থেকে 20 কিলোমিটারটা, যেটা আসলে ট্রোপোস্ফিয়ারের মধ্যেই, এটাকে হলো ট্রোপোপোজ বলে। ঠিক আছে, এখানে কিছু কিছু ইউভি লাইট আসতে পারে না। এর পরেরটা হচ্ছে আমাদের ওজোন লেয়ার, O3 যেটা, সেটা হলো 20 থেকে 48 কিলোমিটার, যেটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এটার টেম্পারেচার হলো -76 কিলোমিটার পর্যন্ত। এটা দিয়ে এটাতে আসলে ইউভি লাইটটা ইজিলি চলে যায়। তারপরের লেয়ারটা যেটা 2 কিলোমিটারের মতো, এটা হলো স্ট্রেটোপোজ। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না।
লেয়ার গুলো বুঝছিলাম, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, যে আসলে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চিন না, এটা দেখে ইয়া হচ্ছে, এটা আসলে একটা সিম্পল কোশ্চিন, তোমরা হয়তো অলরেডি করছো। তো আমাদের শুনতে পাচ্ছ তোমরা, মানে আসো তো তোমরা রেসপন্স? জি ম্যাম, আছি ম্যাডাম ম্যাম। আচ্ছা, তো এটা হলো মেনলি যারা ওই যে কয়েকটা লেয়ার থাকে আমাদের, তো সেই হিসেবে এটা একটু মানে আমরা যখন যদি ফ্রি স্পেস অপটিক্যাল ডিজাইন করতে চাই, তাহলে এটা অবশ্যই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এটাই হলো মোটামুটি আসলে যে মেসোপোস, মেসোপোস না, হচ্ছে মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এই তিনটার মাঝে একটা করে পোলস আর কি। তো মেইনলি মেসোপোলস আর স্ট্র্যাটোপোসে আমাদের ইউভি, মেসোপোসে ইউভি লাইটটা ইজিলি তোমার কি বলে অ্যাবজর্ব, মানে কি বলে পাস করে চলে যায়। স্ট্র্যাটোপোসে সবগুলো যায় না, পার্শিয়াল যায়, আর এই পর্যন্ত তো আসলে আমাদের আসেই না। আর ওজোন লেয়ারটা মেনলি আমাদের ট্রোপোসের পরে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে। এটা মোটামুটি। আর টেম্পারেচার গুলো দেখতে পাচ্ছ যে ওর একদম উপরে যেটা আমাদের থার্মোস্ফিয়ার, ওখানে দেখছো ওখানে কিন্তু টেম্পারেচার অনেক হাই, ঠিক আছে? ডিরেক্ট সান এরিয়াটা থাকে, ওখানে অনেক হাই। আমাদের হলো ওই যে স্ট্রেটো সরি মেসোস্ফিয়ার পর্যন্ত টেম্পারেচারটা -120 ডিগ্রি ফারেনহাইট, আর তারপরের লেয়ারে কিন্তু আমাদের অনেক বেশি টেম্পারেচার আর কি, হাই টেম্পারেচার। এটা জাস্ট মাথায় রাখলেই হবে। তো এখন যে জিনিসটা এখান থেকে কোশ্চিনটা যেটা থাকবে, যে অ্যাটমসফিয়ারিক লসেস গুলো আর কি ডিসকাস করো, ঠিক আছে? তো এখানে তো ডিটেলস অনেক আছে, তোমরা হলো পয়েন্ট আকারে আকারে লিখবা, তো ওটাই আর কি আমি বলে দিবো। যেমন অ্যাটমসফিয়ারিক লস গুলো কি কি হইতে পারে, তোমার এই যে একটা হলো যেমন অ্যাবজর্পশন এন্ড স্ক্যাটারিং লস, এরপরে আরো অনেকগুলো আছে আর কি। তো এইভাবেই করে পড়বা, যে 5 মার্কের কোশ্চেন সেভাবে অ্যাবজর্পশন এন্ড স্ক্যাটারিং লসটা কি, ইকুয়েশন দিয়ে দিলাম, তারপর আবার নেক্সট লসটা কি, এরকম 4টা 5টা লস আছে, এগুলো হচ্ছে সেভাবে 5 মার্কের মতো করে পড়লেই হবে, এত ডিটেলস পড়া দরকার নেই। তো যাই হোক, অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং লসটা কি, অনেক সময় কি হয় আমাদের, যে আমরা যে অ্যাটমসফেরিক চ্যানেলের কারণে মানে অনেক সময় কি হয় আমাদের সিগন্যালটা অ্যাবজর্ব হয়ে যায়, অথবা সেটা স্ক্যাটার্ড হয়ে যায়। অ্যাবজর্ব হলো নর্মালি দেখা যাচ্ছে যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জের কারণে আমাদের অ্যাবজর্ব হয়ে যায়, কারণ অপটিক্স মানেই কিন্তু মেইনলি রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ব্যাপার, ঠিক আছে? ওই রিফ্রাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমেই আমাদের ট্রাভেল করে লাইট। তো সেটা স্ক্যাটারিংটা বলতে, স্ক্যাটারিংটা কখন হয়, যখন তোমার কোনো একটা পার্টিকেল থাকে মাঝখানে চলে আসে সিগন্যালের, তখন সেখানে আমাদের সিগন্যালটা স্ক্যাটার্ড হয়ে যায়। ওইটা ওখানে স্ক্যাটারিং মানে আলটিমেটলি তোমার রিফ্রাক্টিভ ইন্ডেক্স একটা চেঞ্জ হয়। লাইট তো আর বুঝে না, কিংবা সিগন্যাল তো বুঝে না যে এখানে আমার ফগ আছে নাকি একটা পার্টিকেল আছে। সে তো দেখতেছে যে হয়তো সে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, তাহলে সে দিক চেঞ্জ করবে, ব্যাপারগুলো হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে এটা আমাদের ডিপেন্ড করে হচ্ছে যে টাওয়ের উপর। টাওটা হচ্ছে মেনলি আমাদের যে রিসিভ পাওয়ার আছে আর ট্রান্সমিটার পাওয়ার আছে, এটার উপর ডিপেন্ড করে। তো এতটুকু দিলেই হবে যে অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং জিনিসটা। আর অ্যাবজর্পশন এগুলো মেনলি আমাদের যে বিভিন্ন রকম মলিকুল, ওয়াটার মানে রেইন হইতে পারে, বিভিন্ন রকম যে কার্বন ডাই অক্সাইড কিংবা ওজোন লেয়ারের মধ্যে কিছু ইফেক্ট আসতে পারে আর কি। এগুলো তো দেখার দরকার নেই। এটা হচ্ছে দেখবো যে এখানে আমাদের কি কি ইয়া থাকে, যেমন মলিকুলার অ্যাবজর্পশন কোফিসিয়েন্ট থাকে, অ্যারোসল অ্যাবজর্ব কোফিসিয়েন্ট থাকে, মলিকুলার স্ক্যাটারিং কোফিসিয়েন্ট থাকে, আর অ্যারোসল স্ক্যাটারিং কোফিসিয়েন্ট থাকে, 4টা কোফিসিয়েন্ট থাকে মিলি। আর এই যে অ্যারোসল অ্যাবজর্পশন যেটা, সেটা অনেক ছোট হয় আর কি, যে খুবই কম, 0.2 ডিবি এর মতো। আর আর মেনলি আমাদের এফএসওটা কাজ করে ভিজিবল রেঞ্জ থেকেই শুরু হয়, কিন্তু আসলে যে ইনফ্রারেড পর্যন্ত, সিএল পর্যন্ত আসলে কাজ করে। যে মেইনলি আমরা চেষ্টা করি যে যে এটা হলো আমাদের ভিজিবল রেঞ্জটা 85 পর্যন্ত, আবার এরপরে আবার ইনফ্রারেডের উপরেও আমরা এফএসওটা নিয়ে কাজ করি। আচ্ছা, এখানে আছে ওয়েভলেন্থের এগেইনস্টে মলিকুলার অ্যাবজর্পশন গুলো কত সেটা দেওয়া আছে। আমাদের ভিজিবল রেঞ্জে 550-তে অ্যাবজর্পশন হলো 0.13, কিন্তু আবার 690-তে 0.01, দেখছো কত কম। আবার 850-তে একটু বেশি, 0.41, আবার 1550-তে 0.01। এগুলো কিন্তু একটা রিসার্চ, ওরা হয়তো বিভিন্ন রিসার্চ করে বের করছে, তার এগেইনস্টে ওরা ডিসাইড করছে যে
ফ্রি স্পেসের জন্য ওরা কোন ধরনের ওয়েভ লেন্থটা আসলে আমাদের জন্য বেটার। ধরো ভিজিবল হইলেও কোন রেঞ্জটা আমাদের সুইটেবল, আর ইনফ্রারেড হইলেও আমাদের কোন রেঞ্জটা আসলে সুইটেবল। আর স্ক্যাটারিংটা কিরকম হয়? স্ক্যাটারিংটা তোমার হচ্ছে যে এয়ার মলিকুল থাকলে রেলি স্ক্যাটারিং হয়, তারপরে হেজ পার্টিকেল থাকলে রেলি আর মি, এই দুটো একসাথে একটা স্ক্যাটারিং যে প্রসেস আছে, দেখবো মডেল আছে। রেলি তো পড়ছো তাই না তোমরা, রেলি স্ক্যাটারিং মডেল। এগুলো রেলি এগুলো মডেল আমার মনে হয় পড়ানো হয়েছে, প্রবাবিলিটি থিওরি এগুলোর মধ্যে পড়ানো হয়েছে। আর রেইনের ক্ষেত্রে রেইনের রেডিয়াসটা কিন্তু অনেক বড় হয়। আর স্নো, রেইন, স্নো, হেল, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের রেডিয়াসটা অনেক বড় হয়। এগুলোর ক্ষেত্রে স্ক্যাটারিংটা হয় হলো জিওমেট্রিক্যাল। যেমন এখানে একটা তোমার এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ যে আমাদের লাইট আসতেছে সান, এখানে একটা পার্টিকেল থাকার কারণে কি হলো, আলটিমেটলি সে যাওয়া উচিত ছিল সোজা, না যায় কিন্তু সে তার ডিরেকশনটা চেঞ্জ করে ফেলতেছে। ঠিক আছে, তো এরকম ঘটনা আসলে ঘটে থাকে। এরপরে হচ্ছে ফ্রি স্পেস লস। তো আমাদের অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং ছাড়াও আমাদের ফ্রি স্পেসের নর্মালি কিছু লস থাকে। সেই লসটা ডিপেন্ড করে হচ্ছে আর এর উপর। ঠিক আছে, আর মানে হচ্ছে আমাদের লিঙ্কের ডিস্টেন্সটা কত দূর সেটার উপর ডিপেন্ড করে। এটাকে বলে হলো ফ্রি স্পেস লস। নর্মালি বুঝতে পারতেছো যে যদি ডিস্টেন্সটা কম হয় এটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল, দেখতেই পাচ্ছ যে কম হলে আমাদের লস, মানে সরি, হ্যাঁ আরটা যদি বেশি হয় তাহলে আবার এখানে লিখছি, তাহলে এলএস টা হলো ছোট হবে। আহ, এটা, আচ্ছা এটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল, আমি ভাবছিলাম যে ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল না, এটা আর এর সাথে লিঙ্ক রেঞ্জ যেটা আছে সেটার সাথে, ও লিঙ্ক রেঞ্জ বলতে ডিস্টেন্সটা মিন করতেছে না, লিঙ্ক রেঞ্জ বলতে মিন করতেছে যে আমাদের যে ডিভাইসটা থাকবে ওখানে সেইটার হলো রেঞ্জটা, সেটা হলো আর, সেটা এই জন্য এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, আর যত বেশি হবে লস আমাদের তত কম হবে। আচ্ছা এরপর হলো বিম ডাইভারজেন্স লস। বিম ডাইভারজেন্স লস এগুলো আমরা গতকালকেও একটু বলছি। এটা হচ্ছে যে আমাদের ধরো এটার যে আমাদের অ্যাপারচার আছে, স্পট সাইজটা আছে, সেটা যদি আমাদের হলো ডিটেক্টর যেটা আছে তার চেয়ে অনেক বড় হয়, তখন কিন্তু অনেক আমাদের লস হবে। এটাও আমাদের সেভাবে ডিজাইন করা উচিত। এটাকে বলে হচ্ছে বিম ডাইভারজেন্স লস। আচ্ছা এগুলো হচ্ছে আমার মনে হয় তোমরা পড়ছো এগুলো, এই যে পিআর হচ্ছে আমাদের ডিপেন্ড করে কার কার উপর, ট্রান্সমিটেড পাওয়ার, রিসিভার পাওয়ারটা আমাদের ডিপেন্ড করে ট্রান্সমিটেড পাওয়ার, আমাদের যে ট্রান্সমিটার আছে সেইটার হলো ডিস্টেন্স, আমাদের রিসিভারের যে ডিস্টেন্স, তারপরে হচ্ছে আমাদের আর যেটা রেডিয়াস, এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে। ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। এবার এর বেশি পড়তে হবে না এখান থেকে, যে খুব যে ডিটেলস পড়তে হবে এমন না, জাস্ট একটু একটু করে। আর একটা হচ্ছে লস ডিউ টু ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশনের মানে ওই যে যেটা বলো ফগ, রেইন, তারপরে হচ্ছে তোমার ফগ, রেইন, স্নো, আবার অনেক সময় ডাস্ট, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। তো এটাও আমাদের ডিপেন্ড করে যে আর এর উপর লিঙ্ক লেন্থ, আর হচ্ছে আমাদের পি আউটপুট যেটা পিও, আর হচ্ছে পিআর রিসিভারের যে পাওয়ারটা, এই ইফেক্ট গুলোর উপর ডিপেন্ড করে। আলটিমেটলি এগুলোই সবগুলোর উপর ডিপেন্ড করে। তো এই পর্যন্ত হলো একটা কোশ্চেন যে আমাদের অ্যাটমসফেরিক ইফেক্ট গুলো কি কি। এটা হলো গোটাটা আসতে পারে, গোটাটা আসলে ছোট দিবা, মানে ছোট ছোট করে লিখবা একটু একটু, কিংবা আবার এরকমও আসতে পারে যে দেখা যাচ্ছে যে বিম ডাইভারজেন্সটা এটা ডিসকাস করো, তখন আবার এই ফিগারটা এক্সপ্লেন করতে হবে। দুই ভাবে আসতে পারে, এখানে দুইটা ফিগার আছে যেগুলো ছোট ছোট জিনিস, হয়তো একসাথেই থাকবে, তারপরেও আমি তো কোশ্চেন সেট করতে গেলে বুঝবো। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিম ডাইভারজেন্সের লসটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, তখন এই প্যারামিটার গুলো সবগুলো মনে রাখতে হবে। আচ্ছা এইটুকুর উপর কারো কোনো কোশ্চেন আছে? সহজই জিনিস। আচ্ছা এরপর হচ্ছে এখানে একটা মডেল, বুঝছো, ইফেক্ট অফ ফগটা ক্যালকুলেট করছে একটা মডেলের মাধ্যমে। তো এই যে এটা হলো অ্যাপ্লাইং মিয়ে স্ক্যাটারিং থিওরি। একটু
মানে লিঙ্ক বাজেটের উপর ডিপেন্ড করে। ক্লাস নিচ্ছি মানে কোন লেভেল? ঠিক আছে। হুম। হ্যাঁ, তো হচ্ছে এটা হলো আমাদের পয়েন্টিং লসটা আর কি। পয়েন্টিং লসটা মেইনলি হয় যে আমাদের যদি ট্রান্সমিটার রিসিভার যে অ্যান্টেনাটা আছে ওটা যদি আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক না হয়, তাহলে সেখান থেকে আমাদের পয়েন্টিং লসটা আমাদের অ্যারাইজ করে। এটা ডিপেন্ড করে হলো যে তোমার ডাইভারজেন্সটার উপর, আর যে বিভিন্ন জিটার যে ক্রিয়েট হয় এই দুটো রেশিও থেকে আমরা ওটা বের করতে পারি। তো এটা মেনলি অ্যালাইনমেন্টের প্রবলেমের কারণে আমাদের পয়েন্টিং লসটা হয়। এই কয়টাই হচ্ছে আমাদের লস। এই যে এটা হলো বিম জিটার অ্যাঙ্গেল আর হচ্ছে ডাইভারজেন্স, এই দুটোর উপর ডিপেন্ড করে। এটা হলো একটা কোশ্চেন। এটুকুর উপর কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। এখানে ডিটেলস আছে হুম। কারো কোশ্চেন থাকলে হাত হ্যান্ড রেজ করবা কিংবা মেসেজ দিবা। আবার বলতেও পারো, মানে কেউ যদি বলতে হেজিটেট করো তার জন্য। তারপরে হলো অ্যাটমসফেরিক টার্বুলেন্স। এটা হলো এটা একটা মডেল আছে, ঠিক আছে, যে আমরা হচ্ছে এটার কিভাবে করে থাকি। উম এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট গুলো আর কি, যে আমাদের এটাও তোমরা অনেক বড় আছে কিন্তু এটাও তোমরা হলো 5 মার্কের মতো করে পড়বা, ঠিক আছে। তো 5 মার্কের একটা কোশ্চেন লিখতে হবে, ওভাবে পড়বা, একটু গোছায় নিবা। আমি বলেও দিচ্ছি কিভাবে গোছাবা। এই ইয়াতে দেখতে এত আসলে কষ্ট। আচ্ছা, এখানে একটা জিনিস আমি যেটা পড়াবো প্রথমে, এই যে এই জিনিসটা কনভার্জেন্স, মানে বিভিন্ন রকম বিং গুলো কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তো এটা একটা হয় হচ্ছে আমাদের সরি, একটা হয় হচ্ছে আমাদের কনভার্জেন্স বিম। ঠিক আছে, কনভার্জেন্স বিম মানে এই যে এখানে দেখতে পাচ্ছ যে বিম গুলো কনভার্স হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, একত্রিত হওয়ার চেষ্টা করবে। সেটা হলো কনভার্জেন্স বিম। এখানে দেখা যাচ্ছে যে নর্মালি এফ নট যদি 0 হচ্ছে বড় হয়, তাহলে আমাদের এটা কনভার্স হওয়ার ট্রাই করে আর কি। আর এটা হলো কোলিমেটেড বিম। কোলিমেটেড বিম মানে হচ্ছে তোমার মানে ফোকাস করার মতো কিছুটা আর কি। যেমন ধরো সাপোজ ওই যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা একটু ইমাজিন করো, যে আমাদের একটা ট্রান্সমিটার আর রিসিভার আছে। ওই দুইটা তো তোমার কি আমাদের তো কোলিমেট করতে হবে আর কি, মানে পয়েন্টিংটা ঠিক মতো করতে হবে। না হলে কিন্তু আমাদের মানে ঠিক মতো আমাদের সিগন্যালে ট্রান্সমিট করবে না। যে দেখো, এমন মানে এইভাবে কোলিমেট করতে হবে যে আমার জন্য ঠিক মতো ফোকাসটা করে, নাহলে কিন্তু আমাদের ওই যে সিগন্যাল মিসিং হয়ে যাবে। এইটা আর এটা হলো ডাইভার্জেন্স। এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে টুয়াইস ডাব্লিউ নোটের পরে এই যে ডাইভার্স হয়ে যাচ্ছে। তো এইটা হলো আসতে পারে একটা, যে বিভিন্ন রকম মানে বিম গুলো কি কি ধরনের হইতে পারে, এটা হলো ফিগার সহ ডিসকাস। এটা একটা কোশ্চিন আসতে পারে। এগুলো যে সুন্দর করে এগুলো ডিসকাস করবো, ম্যাথমেটিক্স গুলো করা দরকার নেই যেহেতু আমরা শর্ট টাইমে পড়াচ্ছি। আচ্ছা, এটা একটা আপলিঙ্ক প্রপাগেশন পাথ ডিজাইন করা আছে। এই যে সাপোজ এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আর্থ, আর এটা হচ্ছে আমাদের রিসিভার লিঙ্ক। তো এখানে আমাদের কিভাবে আসতেছে দেখো, সিগন্যালটা কিভাবে ট্রান্সমিট করতেছে। আমরা একটা গাউসিয়ান চিন্তা করছি, যে দেওয়াই আছে গাউসিয়ান প্রোফাইল। তারপরে এই যে দেখো, গাউসিয়ান হওয়ার পরও কিন্তু আমাদের এটা ডাইভারজেন্স টাইপের হয়ে যাচ্ছে। ফাইনালি যে আমরা স্যাটেলাইট থেকে সিগন্যালটা রিসিভ করতেছি। তো আমাদের এই যে এই যে এখানে আমাদের অ্যাঙ্গুলার পয়েন্টিং ইরর, এটা হলো আমাদের অ্যাঙ্গুলার পয়েন্টিং ইরর, ঠিক আছে। এটা নর্মালি হওয়া উচিত ছিল তোমার আরেকটু এই পর্যন্ত। তো এটা মেনলি ডিপেন্ড করে আর আর এল এর উপর।
আর এলটা কি, একটা হলো রেডিয়াস আর একটা হলো ডিস্টেন্সটা, যেটা রেডিয়াস আর হলো এখান থেকে যে আমাদের ডিস্টেন্সটা সেটা হচ্ছে এল। তো এটা একটা মডেল, তো এটাও আসতে পারে যে গাউসিয়ান বিম প্রোফাইল প্যারামিটার গুলো কি কি হয়, প্যারামিটার গুলো যে পরে এগুলো আরেকভাবে ডিসকাস করার নাই। তো যাই হোক, এই কোয়েশ্চেন গুলো অত বেশি দেওয়ার দরকার নেই, এগুলো ডিসকাস করলেই হবে। এইগুলো বুঝছো? নাকি কিছুই মাথায় ঢুকতেছে না তোমাদের? ম্যাম পরে আবার দেখতে হবে ভালো করে, মোটামুটি বুঝতে পারছি। তোমরা তো বুঝবা, যেহেতু তোমরা এসির স্টুডেন্ট, বাইরের কয়েকজন স্টুডেন্ট আছে, তো তোমাদের কি অবস্থা? বাইরের স্টুডেন্টদের কি অবস্থা? বুঝতেছি ম্যাডাম, একটু একটু করে। একটু ওই তো বললাম যে অফলাইনে ক্লাস নিলে এই জিনিসগুলো ধরো সাপোজ আমি যদি পাওয়ার পয়েন্টও নেই, অনেক কিছু দ্রুত লিখে দেওয়া যায়, ইয়া করা যায়। এখন আমারও এরপরে আসলে নিলে এগুলো সেট আপ রেডি করতে হবে, তাহলে তোমাদের ইজি হবে। তো এই হলো আরেকটা কোশ্চেন, ঠিক আছে, ইফেক্ট অফ অ্যাটমসফেরিক টার্বুলেন্স অন গাউসিয়ান বিম। এটা কিন্তু লিখতে হবে, এটা গাউসিয়ান বিমের নর্ম জেনারেল ইকুয়েশনটা, ঠিক আছে। এটা লেখার পরে এই জিনিসগুলো ডিসকাস করবা যে আমাদের আসলে কয় ধরনের বিম হইতে পারে, কনভার্জেন্স হইতে পারে, কোলিমেটেড হইতে পারে, আবার ডাইভারজেন্স হইতে পারে। এটা লেখার পরে এই জিনিসটা ডিসকাস করে দিবা, এটা এই ফিগারটা এক্সপ্লেন করবা, তাহলে এটা একটা 5 মার্কের কোয়েশ্চেন। আরো এগুলো আছে কনভেনশনাল, এগুলো আমরা আর পড়বো না। এগুলো পড়বো বলতে নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্স করতে পারি আমরা, কিন্তু এই কোর্সে আর মানে এই ক্লাসে আর এগুলো দেখবো না। আরেকটা আছে মডিফাইড রেট অফ অ্যাপ্রক্সিমেশন, মানে তিনটা আমরা মিলি গাউসিয়ান আর ওই দুইটা আছে আর কি, কি ক্যালকুলেশন করে, এগুলো আর পড়বো না। আচ্ছা, তাহলে দুইটা কোশ্চেন হলো। এই যে থার্ড হলো অ্যাটমসফিয়ারিক চ্যানেল মডেলটা আমরা কিভাবে ডিজাইন করি, এটা হলো থার্ড কোশ্চেন। এই বইটা তো সবার কাছে আছে, তাই না? জি ম্যাডাম, গ্রুপে শেয়ার করছি। হ্যাঁ, হ্যাঁ। এরপরের দিন এক কাজ করবো, আমি নেক্সট তো রবিবারে আগে ক্লাস নিতে পারবো না, তো তখন আমি তোমাদেরকে বলে দেবো যে কোনটা পড়াবো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো এটা একটা 5 মার্কের কোশ্চেন যে অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্ট চ্যানেল মডেলটা ডিসক্রাইব করো, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে আমাদের যে নর্মাল মানে ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশনটা আছে সেটা দিয়েই আমরা হলো রিপ্রেজেন্ট করতে পারি। এখানে ডেলটা হচ্ছে এই যে আমাদের, এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে, ডিডি এক্স ডি স্কয়ার ডি এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার ডি ওয়াই স্কয়ার ডি স্কয়ার ডিজেড স্কয়ার। আমার আসলে এই যে গতবারও কি যেন একটা পড়লো অপটিক্যাল ম্যাটেরিয়াল প্রসেসিং, আর এবারে হলো অপটিক্যাল ফ্রি স্পেস, দুইটাই এমন বিদঘুটে কোর্স। হ্যাঁ, অপটিক্স মানেই এগুলা না, মানে মেইন যে অপটিক্স এর আবার কোর কোর্স আছে সেগুলো তো পড়েই না। মানে এই জিনিসগুলো আমার কাছে নতুন আসলে, নতুন বলতে পড়ছি কিন্তু গোছানো নাই। যাই হোক, তাহলে এটা আর হচ্ছে কে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, কে হচ্ছে ওয়েভ নাম্বার, আর ইউটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। আর ওয়েভ নাম্বার আলটিমেটলি আমরা 2π/λ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এন হচ্ছে আমাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এই তো এগুলোই প্যারামিটার। দেখবো যে অপটিক্স মানে কিন্তু রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, কখনো রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা স্কিপ করে না। তো এখানে যেটা আমাদের মানে অ্যালটিটিউডটা 3 ধরনের হলে কিরকম ইফেক্ট আসে, অলমোস্ট আসলে সেমি ইফেক্ট আসে। আহ, যে আমাদের এই অ্যালটিটিউডের উপর আমাদের হচ্ছে মানে সি প্যারামিটার কনস্ট্যান্ট যেটা ক্যালকুলেট করে বের করছে যে সি এন স্কয়ার, এটার হলো ইফেক্টটা কি সেটা। তো নর্মালিতে হায়ার অ্যালটিটিউড হলে আমাদের সি এন স্কয়ারটা অনেক বেশি কমে যায়।
এটাই, বাকি হলো স্ট্রং হোক আর মডারেট হোক আর মডারেটলি স্ট্রং হোক, তিনটার ক্ষেত্রে প্রপার্টিসটা খুব সেমই। শুধু হলো মানে এটা ইনভার্সলি আর কি, যে কে নট আমাদের যেটা যে আমাদের যেটা মানে এইচ ইনভার্স এটা, এটার যত আমাদের এটার ভ্যালুটা বাড়তে থাকে মানে একটা নির্দিষ্ট রেঞ্জের পর সেটা আলটিমেটলি ড্রপ করে। এই যে এখানে যেমন আমরা যদি ধরি 10⁻³ একটু 10⁻³ একটু বেশি, এরপরে আমাদের ড্রপ করতেছে। আর কে নট এর ভ্যালুটা আমাদের স্ট্রং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, না মডারেটলি স্ট্রং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি। আর মডারেট, না মডারেট কেন, স্ট্রং এর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি 6.7 × 10⁻⁻⁴। আর মডারেটের ক্ষেত্রে হচ্ছে 1.6 × 10⁻⁻15। আর এখানে আরেকটা মডেল আছে, এইচপি বি মডেল। এখানেও যে দেখতে পাচ্ছ যে নিউমেরিক্যালি ভ্যালুগুলো দেওয়া আছে, যেগুলো হচ্ছে এম্পিরিক্যাল মডেল আর কি। দেখা যাচ্ছে যে একটা জেনারেল মডেল, সেখান থেকে সে একটা, এটা আবার তোমার একটা সিজন, একটা ওয়েদার, একটা স্পেস, একটা স্পেসিফিক লোকেশন, এগুলোর উপর বেস করে আবার এই ভ্যালুগুলো হয়ে থাকে। তো এখানে হচ্ছে এরা ক্যালকুলেট করছে, যেমন এখানে হচ্ছে তোমার কোফিসিয়েন্টের ভ্যালু আসছিল 0.00594। এগুলো আবার এক্সট্রা অনেক স্পেসিফিক ভ্যালু আছে। তো এটার ক্ষেত্রে কি এরকম মডেল আসলে এইটা যদি পরীক্ষা আসে তাহলে কি করবা? এটা পরীক্ষায় আসলে ফার্স্টে হলো আমরা নর্মালি বিম প্রপাগেশনটা জেনারেট করি, যে আমাদের যে জেনারেল ইকুয়েশন আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের, ওইটার মাধ্যমে এটা লিখবা ফার্স্টে। লেখার পরে আমাদের হচ্ছে মানে প্রপাগেশনের যে সিএন স্কয়ার, আমাদের একটা ইম্পর্টেন্ট প্রপাগেশন ভ্যালু, এটা এখানে ছিল না, এখানে আবার কনভার্ট করছে সিএন টা। ঠিক আছে, এটাকে হচ্ছে বলা হচ্ছে কলমোগরভ মডেল। তো এখানে হলো আমাদের সিএন টা আসে। তো সিএন এর সাথে আমাদের অ্যালটিটিউডের একটা রিলেশন আছে, যে একটা এখানে দেওয়া আছে, এখানে আমাদের নির্দিষ্ট রেঞ্জ পর এটা হলো ড্রপ করে, তখন আমার অ্যালটিটিউড আমাদের যত বাড়তে থাকে তত মানে হাইটটা আমাদের আর কি যত বাড়তে থাকে তত বেশি আমাদের সি স্কয়ারটা হলো কমতে থাকে। শুরুতে বেশি থাকে একটা নির্দিষ্ট রেঞ্জে, তারপরে আমাদের এরকম হয়। এরপরে হচ্ছে এই মডেলটা দিয়ে দিতে পারো, এগুলো দিলেই হবে, এত ডিটেলস দেওয়ার দরকার নেই। আর এখানে একটা কম্পারিজন দেওয়া আছে 4 ধরনের মডেলের অ্যালটিটিউডের এগেনস্টে আমাদের যে স্ট্রাকচারাল প্যারামিটার কনস্ট্যান্ট আছে সিএন স্কয়ার সেটার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আমাদের যেটা এইচ এস মডেল আছে, এটা কিন্তু লিনিয়ার এর মতোই, ঠিক আছে, নেগেটিভলি লিনিয়ার যাকে বলে। আমাদের যে আরেকটা মডেল আছে এস এল সি মডেলটা, এস এল অফিস সি রুমে মডেল। আছে শুনেন হ্যাঁ, শোনা যাচ্ছে না? মেকারের সঙ্গে গেলে ও এর আগে 2 HR-এ আর ঢুকে না। হচ্ছে আমার সঙ্গে মেশিনটা যে দিয়ে গেল হ্যাঁ, সরি। মেশিনটা সব ঠিক আছে মেশিনটার প্রিমিয়াম ভাই রাখা মনে হয় ভুলে মাইক অন করে ফেলছে। তারপর শুকাবে পানি ফিলার করে ধুইও সামাল পাওয়া যায় না এদিকে সবকিছু আছে ঠিক কিন্তু মেশিনটা ওই কুদানি থামে না এমন কুদাছে ধরে থাকাও বলে মিউট এই করেন, হলো কে মিউট কথা করে নেই বলতেছে? এখানে। আচ্ছা দেখো, এখানে দেখো এটা 4টা মডেলের একটা কম্পারিজন টেবিল দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ যে আমাদের যে এইচ এস মডেলটা আছে এটা কিন্তু ডিরেক্টলি তোমার হচ্ছে নন লিনিয়ারলি আর কি, সরি লিনিয়ারলি আর কি, মানে নেগেটিভলি আর কি ডিক্রিজ করতেছে, কিন্তু বাকি মডেল গুলো কিন্তু এরকম না। ঠিক আছে, যদিও এইচপিবি মডেল যেটা আছে সেটা আবার একটা সার্টেন টাইম পর্যন্ত লিনিয়ার হলেও এরপরে আবার কিন্তু এটা আমরা মানে অ্যাপ্রক্সিমেট করতে পারতেছি না। এরপরে আরেকটা মডেল যেটা আছে এস এল সি মডেল, এটার ক্ষেত্রেও কিন্তু এরকম। আর আরেকটা যে আছে তোমার ক্লিয়ার ওয়ান মডেল, এটা তো আবার একেবারে একটু ডিফারেন্ট। এই মডেলটা তোমার মানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে ওয়েদারের ক্ষেত্রে আসলে সবকিছু আনসার্টেন, তাও সবাই বিভিন্ন রেঞ্জ কিছু প্যারামিটার এগুলো কনসিডার করে একটা মডেল আনার চেষ্টা করছে। তাহলে এটার ক্ষেত্রে হলে এই মডেলটা আসবে, এই জিনিসগুলো ডিসকাস করে দেবা। আমি মানে তো বললাম যেহেতু আমি শর্ট টাইমে পড়াচ্ছি, এগুলো এগুলো অত স্কিপই করলে হবে, আমি যেভাবে বললাম এই জিনিসগুলো লিখলেই হবে। ফার্স্টে হলো অ্যাটমসফেরিক মানে টার্বুলেন্ট চ্যানেল মডেলটা আমরা কিভাবে করতে পারি। এটা হলো 4টা মডেল আছে। এখানে যে তোমার অ্যালটিটিউডের সাথে
আমাদের যে প্যারামিটার কনস্ট্যান্টটা যে সিএন, এটা বলতে হবে এটা কিভাবে ইফেক্ট আসে, এটা বলতে হবে, এই যে এই মডেলটা বলতে হবে। হওয়ার পরে ফাইনালি এই কম্পারিজনটা দেখায় দিতে পারো যে বিভিন্ন ধরনের মডেল আছে সেগুলোর মধ্যে আসলে কিভাবে আসে স্ট্রাকচারাল ইফেক্ট গুলো। এই যে এখানে লেখা আছে আসলে ফেয়ারলি গুড ইনফরমেশন থাকে বিভিন্ন এগুলোর জন্য, এই ধরনের এগুলো ওয়েদার নিয়ে যারা কাজ করে। এখন দেখি যে মেশিন লার্নিংটাও ওয়েদারের উপর খুব বেশি অ্যাপ্লাই করা হয় আর কি। মানে আমি পারি, আমি জানি না, আমার এগুলোর সম্বন্ধে নলেজ নাই, কিন্তু আমার আমার বোন আসলে এগুলোর উপর রিসার্চ করে, তো ও বলতেছিল বুঝি নাই। এই কোর্সটা করার পরে মনে হচ্ছে যে হ্যাঁ একটু এই ধরনেরই জায়গাতটুকু দিলেই হবে। আর যেখানে দেখো কয়েকটা মডেলের কম্পারিজন আছে, এটাও পরীক্ষায় আসতে পারে যে তোমার বিভিন্ন ধরনের টার্বুলেন্স প্রোফাইল গুলো কম্পারিজন লিখো। এগুলো অনেকগুলো, এটা বাদ, তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। এই যে দেখো এটা বোধহয় ইয়া মডেলটা কি জন্য, ওই যে লাস্টে যে মডেলটা দেখলাম ক্লিয়ার ওয়ান মডেল মনে হচ্ছে। দেখছো একেবারে এখানে আসার পর এই যে পুরোটাই হলো আনসার্টেন। আচ্ছা তাহলে আমাদের গেল দুই তিনটা টপিক গেল, এরপরে আমরা ফাইনালি যেটা করবো যে টার্বুলেন্সের মিটিগেশনটা কিভাবে করা হয়, কি কি টেকনিক আছে এটা মিটিগেশন করার। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? জি না ম্যাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের টার্বুলেন্স মিটিগেশনটা আমরা কিভাবে করতে পারি। অনেকগুলো টেকনিক আছে, এমনিও যদি তোমাদেরকে বলি যে কিভাবে, বলো দেখি দুই একজন আমরা কিভাবে টার্বুলেন্সটা মিটিগেট করতে পারি। অনেক তো পড়াইলাম, মানে অনেক কিছু তো বললাম, এটা তো তোমরা মাস্টার্সে পড়ো, মানে থিওরি পড়ানোর চেয়ে তোমাদের অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি বেশি হয়ে যাবে। বলো সজীব, বলো দেখি। সজীব বলবে না নাকি? কিভাবে মিটিগেট করতে পারি আমরা এটা? আরিফুল তুমি বলো। বলবা না নাকি? হচ্ছে মানে অনলাইনেই নেই, কি অবস্থা? পারতেছি না আর কি, হম। মনে করতে পারতেছি না ম্যাম। মানে এটা তো মুখস্থের মতো না, বারবার আমরা বলতেছি। এটার জন্য আমাদের হাতে যে জিনিসগুলো আছে, আমাদের হাতে তো আছে ডিভাইস গুলো, এর বাইরে তো আমাদের কিছু নাই, তাই না? তো আমরা তো মেনলি ওই যে অ্যান্টেনা, যে ধরো অ্যাপারচার গুলো, ডাইভারজেন্স ইফেক্ট গুলো, এই জিনিসগুলোই আমরা কমানোর মাধ্যমে এগুলো কমাইতে পারি। যে যেমন ফার্স্টে দেওয়া আছে যে আমরা যদি অ্যাপারচার গুলো অ্যাভারেজ করি, ঠিক আছে, যে আমরা যে রিসিভ করতেছি অ্যাপারচার মানে হচ্ছে আমাদের যে অ্যান্টেনার ওই ডায়ামিটারের সাথে যে রিলেটেড প্যারামিটার গুলো আছে সেগুলো, কিংবা বিমের সাথে যে ডাইভারজেন্স হচ্ছে কিংবা কনভার্জেন্স হচ্ছে, ওইটাই হলো অ্যাপারচার আমাদের। অ্যাপারচার গুলো যদি আমরা অ্যাভারেজ করি, ঠিক আছে, রিসিভার তো আর আমাদের একটা থাকে না, তো এগুলো যদি আমরা অ্যাভারেজ করে একটা ভ্যালু আমরা নেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কমে যাবে। এই যে যেমন দেখা আছে দেখো এখানে আমাদের এই যে ইনকামিং বিম, এটা হলো ডিটেক্টর, আর মাঝখানে কিন্তু তোমার এই যে এখানে বিভিন্ন হচ্ছে অ্যাটমসফেরিক টার্বুলেন্স আছে আমাদের বড় বড় এই জিনিসগুলো। তো এখানে আমরা কি করলাম, এখানে বিভিন্ন একটু বড় বড় অ্যাপারচার আছে, ঠিক আছে, যে কারণে দেখা যায় যে কম কাভার করতেছে। কিন্তু এটা যদি আমরা অ্যাভারেজ করি, সবগুলো মিলায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বেশি কাভার করতেছে। যেমন এখানে একটা সাইজ হলো দেখো কত বড়, আর এটা হলো আমাদের কত ছোট, তাহলে এটার জন্য আমাদের একসেপ্টেন্সটা হলো বাড়ে যায়। এটা হলো আমাদের একটা ওয়ে, যে অ্যাপারচারটা হলো অ্যাভারেজ করা। মানে ইকুয়েশনে তো ডিটেলস fluctuation পড়া কমে দরকার। যাবে, হ্যাঁ, অ্যাপারচার এভারেজ করলে ফ্লাকচুয়েশন কমে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ইকুয়েশন মানে কেউ যদি লিখো তাহলে অবশ্যই ভালো, কিন্তু আমি মানে এটা অত প্রেশার বা লিখতেই হবে এমন কিছু না।
সেটা এমনি ভেরিয়েশন দেওয়া আছে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের কি হয় এগুলো তো আসলে ডিটেলস। আর এটা হচ্ছে স্পেশাল হলো ডাইভার্সিটিটা, এগুলো আসলে ওই অ্যাপারচার ওগুলোর সাথেই রিলেভেন্ট আর কি। এই যে এটা আমরা কিভাবে করবো ডাইভার্সিটিটা, এই ফিগারটা ইম্পর্টেন্ট, এই ফিগারটা অবশ্যই করবা। তো এটার ক্ষেত্রে নর্মালি দেখো আমরা যদি একটা ইনপুট লেজার নেই, এটা ইনপুট সিগন্যাল নেই, এটা কিন্তু সবসময় মাথায় রাখবা লেজার থাকলেই একটা লেজার ড্রাইভার থাকবে। দেখা যাচ্ছে যে ছোট যেগুলো আন্ডার গ্রাজুয়েটে তোমাদের যেগুলো হয় ওগুলোর ক্ষেত্রে আসলে এই ড্রাইভার গুলো লিখে না, কিন্তু এখন যেহেতু মাস্টার্স এর কোর্স, মাস্টার্স এ হয়ে গেছে, এই কারণে হচ্ছে তোমার ড্রাইভার সার্কিটটা আসলে স্কিপ করে না, কারণ লেজারের জন্য ড্রাইভার সার্কিটই মোস্ট ইম্পর্টেন্ট। ড্রাইভার ছাড়া কখনোই লেজার অপারেট করা পসিবল, তো ওই জন্য সবসময় ড্রাইভার দিচ্ছে। কিন্তু নর্মাল দেখবো যে ছোটবেলায় মানে যেগুলো পড়ছো আন্ডার গ্রাজুয়েট ওখানে দেখবো যে শুধু লেজার দিয়ে দেয়, কিন্তু মাস্টার্সে আসে এটা স্কিপ করা যাবে না। তো যাই হোক ঘটনাটা যেটা হয়েছে, আমরা যে ইনপুট সিগন্যালটা যাচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার আসলো, যে স্ক্যাটার্ড হয়ে গেলো, ডিটেক্টর গুলো ডিটেক্ট করবো। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা মিটিগেট করবো, তাহলে আমরা একটা সিগন্যাল প্রসেসর ইউজ করলাম, ফাইনালি আমরা ডিটেক্ট করলাম। ঠিক আছে, মানে কনভার্জেন্স ডাইভারজেন্সটাকে তো এভাবে আমরা হলো আরেকটা কাজ করছে এখানে, যেটা সেটা হচ্ছে সরি, কিছুটা মাল্টিপ্লেক্সার হিসেবে আসলে আমরা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের আমরা টার্বুলেন্সটা হলে মিটিগেট করতে পারি। প্রথমেটা ছিল হলো মাল্টিপল ইনপুট আর হলো সিঙ্গেল আউটপুট, আর এরপরটা হলো মিমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। অপটিক্সের ক্ষেত্রে কিন্তু মিমোটাও খুব জরুরি, একটা মানে এফিসিয়েন্ট একটা টেকনিক আমাদের টার্বুলেন্সটা মিটিগেট করার জন্য। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফিগার, এটা হলো 5 মার্কের একটা কোশ্চেন। ইকুয়েশন গুলো না লিখো, লাস্টের গুলো লিখে দিতে পারো, একেবারে লাস্ট লাইনটা যে আমাদের যে এসএনআরটা কিসের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আচ্ছা এরপর হলো অ্যাডাপটিভ অপটিক্স। অ্যাডাপটিভ অপটিক্স বলতে কি বোঝায়, মানে অপটিক্স আসলে এক কথা এখানে হার্ডওয়্যারে আমরা অ্যাপ্লাই করবো আর কি। তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে আমরা যে ইনপুট দিলাম, তো এখানে আমরা আসলে একটা কারেক্টর ইউজ করবো, বিম স্প্লিটার, নামটা শুনে বুঝতে পারতেছো। এখানে আসলে বিমটা স্প্লিট হয়ে যাবে, এটাও খুবই ছোট হয়। মানে আমার আগে ছবি দেখে আর কোনো নলেজই ছিল না, কিন্তু এখন মানে হাতে ধরতে আসলে ডিফিকাল্ট, আর কিংবা হাত দিয়ে যদি তুমি টাচ করো ওটা আবার নষ্ট হয়ে যাবে কিংবা ইরোর আসবে অনেক। ওটা একেবারে গ্লাভস পরে কিংবা ওই যে খুব কিছু চিমটা বলে না কি জানি, ওগুলো দিয়ে ধরে খুব সুন্দর করে। আর খুব যেমন লাস্ট টাইম আমি যেটা কাজ করছি, লাস্ট টাইম আমি যে লেজারটা ডিজাইন করছি, তো আমার কাছে মনে হয়েছে যে মানে বিম স্প্লিটারটার কারণে যে স্প্লিট হচ্ছে না এখানে, এটা খুবই টাফ স্প্লিটটা করা। যেখানে যদি সাফিসিয়েন্ট পরিমাণ যদি আউটপুট তোমার না পাস করতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি অনেক বেশি ইরোর চলে আসে। যেমন পরের বার আমি আসার আগে আরেকটা ডিজাইন করতেছিলাম, আমি এটা পারি নাই, মানে সাফিসিয়েন্ট পরিমাণ আমি আউটপুট পাস করতে পারে না আর কি। তো যাই হোক, এই যে বিম স্প্লিটারটা, এখানে আবার কি হয়, বিম স্প্লিটারটা কি রকম জানো, এখানে যে ইনপুট আসতেছে একটা পয়েন্টের 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার এখান থেকে একটা যেটা আসবে এটাও আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে, মানে এটা 3 সাইড দিয়ে কাজ করে। ঠিক আছে, আবার এদিক থেকে যেটা আসবে সেটা আবার 2 দিকে ভাগ হয়ে যাবে, এই ধরনের। 2 দিক বলতে এই 2 দিক ভাগ হবে না, এটার আবার মেকানিজম আছে, মানে এটা তো মিরর, এই বিম স্প্লিটারটা কিছুটা প্রিজম আছে না, 2টা প্রিজম একসাথে জয়েন করলে যে শেপটা আসে ওইটাই হলো বিম স্প্লিটার। মানে এক কথায় এটা কিরকম, ওই যে নিউটনের যে একটা এক্সপেরিমেন্ট ছিল না, যে হোয়াইট লাইট হলো এন্ট্রি করলো, করার পর আবার যদি আরেকটা প্রিজম ইউজ করো ওটা আবার কি হোয়াইট লাইট হয়ে যাবে, কিছুটা এই ধরনের মেকানিজম। তো এখানে আসলে 2টা প্রিজম একসাথে জয়েন লাগা ওইটাই বিম স্প্লিটার। হ্যাঁ বিম স্প্লিট করে, বিম স্প্লিট ছাড়া এটার মানে অনেকগুলো ইনপুট পোর্ট থাকে, অনেকগুলো আউটপুট পোর্ট থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর ওই ফোন সেন্সর আমরা ইউজ করব, ফাইনালি কন্ট্রোল করব। তো অ্যাডাপটিভ অপটিক্স এর মাধ্যমে মানে এটাও কিন্তু আমরা হয়তো শুধু সবসময় আহ আমরা তো সবসময় মানে সফটওয়্যার এইগুলোই কথা বলি, কিন্তু আসলে হার্ডওয়্যার সবসময় ইম্পর্টেন্ট। আর এটা হলো আমার কাজের মধ্যে পড়ে আর কি, আমি এগুলো নিজে করে আসছি হাতে ইয়া করে, তো এটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যাডাপটিভ অপটিক্স এর মাধ্যমে আসলে আমরা টার্বুলেন্সটা হলো মিটিগেট করতে পারি, এই যে বিম স্প্লিটার এই জিনিসগুলো ইউজ, সেন্সর
এরপরে কোডিং আমরা পড়াবো নেক্সট ক্লাসে, না কোন ক্লাসে জানি না, তবে কোডিং আমরা পড়াবো। এখানে কিছু কোডিং ইউজ করে কনভো কন কনভেনশনাল না এই টাইপের কিছু একটা কোডিং ইউজ করে, কনভলিউশনাল কোডিং, ওটা আমরা নেক্সটে পড়াবো। তো কোডিং এর মাধ্যমে আমরা মিটিগেট করতে পারি। কোডিং তো ইম্পর্টেন্ট আসলে, যেই সফটওয়্যার হার্ডওয়্যারই হোক না কেন, সেটা তো কন্ট্রোল করতে হবে তোমাকে সফটওয়্যারের মাধ্যমে। আবার বিভিন্ন রকম ইরর গুলো, এই জিনিসগুলো তোমাকে সফটওয়্যারের মাধ্যমেই বা কোডিং এর মাধ্যমেই কন্ট্রোল করতে হবে। তো এই জিনিসগুলো কোডিংও ইম্পর্টেন্ট একটা। এরপর হচ্ছে হাইব্রিড আরএফ এফএসও, মানে আরএফ আর এফএসও দুইটা যদি আমরা একসাথে চিন্তা করি, তো নর্মালিতে তো আসলে আমাদের আরএফ আর এফএসও একসাথে হাইব্রিড আকারে এখানে ফিগার কোনো দেওয়া নাই। তো এটা হলো ইম্পর্টেন্ট, কিভাবে যদি আমরা চিন্তা করি একসাথে কম্বাইনলি আরএফ আর এফএসও, তাহলে কিন্তু আমাদের টার্বুলেন্সটা অনেক বেশি কমে যায়। আর এটাই ইউজ করা হয় আসলে, আমরা টোটালটা এফএসও ইউজ করি না, আমরা মেনলি আরএফ ইউজ করি, আর কিছু পোর্শনে ইউজার এন্ডে যায় আমরা তখন দেখা যাচ্ছে যে এফএসওটা ইউজ। তো এটাই তো মেইনলি, এটা টার্বুলেন্সটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি, এটা যদি আসে একটা বড় প্রশ্ন, তাহলে হচ্ছে সবগুলোই ছোট ছোট করে লিখবা 5 মার্কের, ঠিক আছে? কিন্তু ওইটা না আসে, এরকমও আসতে পারে যে এই ফিগারটা আসতে পারে, যে কনসেপ্টটা তুমি ডিসকাস করো, হচ্ছে যে স্পেশাল ডাইভার্সিটি কিভাবে কন্ট্রোল করবা সেটার কনসেপ্টটা তুমি ডিসকাস করো, তখন তুমি এটা সুন্দর করে ডিসকাস করে দিবা। অথবা আসলো যে অ্যাডাপটিভ অপটিক্সটা কিভাবে আমরা অ্যাপ্লাই করে মিটিগেট করতে পারি, সেটা হলো ডিসকাস করো, ব্লক ডায়াগ্রাম দাও আর এই জিনিসটা ডিসকাস করো, তখন হচ্ছে এই ফিগারটা দিয়ে ডিসকাস করবো। অথবা পুরোটা একসাথে আসতে পারে যে টার্বুলেন্সটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি সেটা ডিসকাস করবো। সবগুলোই একটু একটু করে ডিসকাস করে দিবা। আচ্ছা, কারো কোনো আহ কার কি কোশ্চেন এখন বলো।